আমন্ত্রণ বাংলা ভিশনের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ এবং আমার সাথে আছেন দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক। উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবুল কাশেম খন্দকার, যিনি সাবেক বিভাগীয় প্রধান মেডিসিন বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও ঢাকা মেডিকেল কলেজ। এবং আমার সাথে আরও উপস্থিত আছেন ডাক্তার AKM খালিকুজ্জামান দীপু, যিনি সহযোগী অধ্যাপক অর্থোপেডিক বিভাগ, ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতাল। দর্শক, স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো পরামর্শের জন্য চাইলে ফোন করতে পারেন টেলিভিশন স্ক্রলে দেখানো নাম্বারে। স্যার, দুজনকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে ধন্যবাদ। স্যার, আবহাওয়া পরিবর্তন হচ্ছে, রাতের শেষ ভাগে অনেক বেশি শীত থাকলেও দিনের প্রায় বেশিরভাগ সময়টাতে এখন গরমের দিকে আমরা গরম অনুভব করছি। এই যে একটি আবহাওয়া পরিবর্তন বা এই সময়টি কি কি ধরনের জটিলতা হবার শঙ্কা রয়েছে? ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আসলে আমরা যখন ঘুমাতে যাই তখন দেখা গেল আমি ফ্যান দিয়ে ঘুমাবো, অথবা আমি দিব না শীতের মাত্রা অনুসারে বা রুমের তাপমাত্রার মাত্রা অনুসারে। আপনি যখন ঘুমিয়ে পড়েন তখন আর সেটা খেয়াল থাকে না, তাতে হয়তো ঠান্ডা লাগলো, আবার হয়তো ফ্যান অফ করে দিলেন। এটা পার্থক্য হয় আমাদের রাতের বেলা শেষের দিকে ঠান্ডা থাকে, প্রথম দিকে গরম থাকলেও যদি আমরা ঘুমায় থাকি, গভীর ঘুমে থাকি, তাই তো আর এটা অফ করতে না পারলে ফ্যানটা অথবা রুমের টেম্পারেচার যদি নিয়ন্ত্রিত না করা যায়, তাহলে দেখা যাবে যে আপনার কাশি হইতে পারে, গলা সকালবেলা উঠেই কাশি হইতে পারে, গলা ব্যথা হইতে পারে, স্বাভাবিক নিয়মে ঠান্ডার জন্য। এতে সারাদিন হয়তো আবার চেঞ্জ হবে। এই যে টেম্পারেচারের পার্থক্যটায় আমাদের রেসপিরেটরি সিস্টেম বা গলা, নাক, মুখ এগুলোর ড্রাইনেস এবং গলা ব্যথা, ভয়েস চেঞ্জ এগুলি হওয়ার সম্ভাবনা বেশি। এটা যদি রিপিটেডলি হইতে থাকে তাহলে আপনাকে হয়তো রেসপিরেটরি ইনফেকশন অথবা গলা ব্যথা, কান ব্যথা এগুলি নিয়েই প্রেজেন্ট করে সাধারণত। আর যাদের অ্যাজমা থাকে বা রেসপিরেটরি ডিজিজ থাকে তারা এগুলোতে আরও কাশি বেড়ে যাবে, সকালে তখন কাশি বাড়তে থাকলে, এইভাবে চলতে থাকলে হয়তো সেকেন্ডারি ইনফেকশন হয়ে গিয়া নিউমোনিয়া অথবা আদার কোনো জটিলতা সৃষ্টি হতে পারে। এটাই সাধারণত যা হয় এই মুহূর্তে সমস্যাগুলো বাড়ছে। স্যার, একটু আপনার কাছে আসি। অর্থোপেডিক্স একটি ভাস্ট সিলেবাস, অনেক ধরনের জটিলতা নিয়ে রোগীরা আপনাদের কাছে আসে, কিন্তু হরহামেশা আমরা দেখে থাকি যে একজন ব্যক্তি কোমর ব্যথায় ভুগছে, হাঁটু ব্যথায় ভুগছে, এগুলো আসলে খুব প্রচলিত জটিলতা। একটু যদি কোমর ব্যথা যেতে চাই, আমরা আসলে কোমর ব্যথা তো বিভিন্ন ধরন রয়েছে, কিন্তু একটু লো ব্যাক পেইন সম্পর্কে জানতে চাই। যে একজন ব্যক্তি সারা রাত ঘুমিয়ে থাকলে হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখা যাচ্ছে তিনি উঠে দাঁড়াতে পারছেন না বা পাশ ফিরতে পারছেন না, মানে এই সমস্যাগুলো আসলে কোন কোন কারণে হয়ে থাকে? ধন্যবাদ আপনাকে। কোমর ব্যথা আসলে অত্যন্ত প্রাচীন এবং খুব পরিচিত বা খুব কমন একটা সমস্যা। অনেকগুলো কারণেই আসলে কোমর ব্যথা হয়ে থাকে আমাদের। এর মধ্যে একটা বড় কারণ হলো যে কোনো আঘাতজনিত সমস্যা, সেটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা ডিরেক্ট কোনো ট্রমা থেকে, কোনো কিছুর সাথে আঘাত থেকে শুরু করে উঁচু থেকে পড়ে যাওয়া, গাছ থেকে বা ছাদ থেকে পড়ে যাওয়া, এটা থেকে যেমন হতে পারে, ঠিক তেমনিভাবে অত্যন্ত সিম্পল, খুব সাধারণ, যে হয়তো বা ফ্লোরে কিছু একটা পড়েছে, ওখান থেকে আমরা কিছু একটা তুলতে গেলাম, এই যে উপর হলাম, এখান থেকেও হতে পারে। ঘুমের কথা যেটা আপনি বললেন, ঘুমের মধ্যেও কখনো কখনো কোনো বিশেষ পজিশনে বা কেউ যদি কোনো বেকায়দা পজিশনে শুয়ে থাকে অথবা তার বেডটা যদি বেকায়দা অবস্থায় থাকে, ম্যাট্রেসটা, ওইখান থেকেও কিন্তু তার কোনো একটা মাংসপেশিতে অযাচিতভাবে একটা পেশিতে একটা টান লেগে ওখান থেকেও কোমর ব্যথা তার হতে পারে। তো সর্বপ্রথমে আসলে আমাদেরকে দেখতে হয় কোমর ব্যথার জন্য যে কোমর ব্যথার কারণটা কি, কি কারণে তার কোমর ব্যথাটা হলো। তো সেই অনুযায়ী কোমর ব্যথার সেই কারণ অনুযায়ী তার চিকিৎসা। খুব কমন যেই কথাটা আমাদের দেশে প্রচলিত আছে বা যেটা হয়ে থাকে সেটা হলো যে কোমর ব্যথা হলে খুব কমন হচ্ছে যে কোনো একটা মাংসপেশিতে টান লাগলো, সেখান থেকে কোমর ব্যথা। আবার দেখা গেল যে উপর হয়ে কোনো কিছু উঠাতে গেলাম অথবা ভারী কোনো জিনিস আমি বেকায়দা অন্য মনস্কভাবে তুলতে গেলাম, তখন আমাদের মেরুদণ্ডের যে হাড়গুলো আছে সেই হাড়গুলোর মাঝখানে, প্রত্যেকটা হাড়ের মাঝখানে রাবারের মতো একটা জিনিস আছে যেটাকে আমরা ডিস্ক বলে থাকি। সেই ডিস্ক যদি পেছনের দিকে সরে যায় স্লিপ করে এবং পিছন দিকে সেরেও যদি কোনো নার্ভের উপরে চাপ দেয়, তখন কিন্তু এই কোমর ব্যথাটা হতে পারে এবং সেই কোমর ব্যথা কিন্তু পা অবধি চলে যেতে পারে, যেটাকে আমরা লাম্বাগো সায়াটিকা বলে থাকি। তো এটাও কোমর ব্যথার একটা খুব কমন একটা কারণ। আরেকটা কারণ হতে পারে যে আঘাতজনিত কারণে কোমরের হাড় যদি ভেঙে যায়, সেখান থেকেও কোমর ব্যথা হতে পারে। আবার কোনো ধরনের ইনফেকশন যদি হয়, খুবই কমন আমাদের দেশের প্রেক্ষাপটে যে টিউবারকুলোসিস হয়,
কোমরে আমরা পটস ডিজিজ বলি, স্পাইন টিবি বলি, এখান থেকেও কোমর ব্যথা হতে পারে। আবার বিভিন্ন বাতজনিত সমস্যা, যেটাকে আমরা বিভিন্ন ধরনের ইনফ্লামেটরি আর্থ্রাইটিস আছে, সেগুলো হলেও কিন্তু কোমর ব্যথা হতে পারে। নিশ্চয়ই, মানে নানাবিধ কারণে কোমর ব্যথা হতে পারে। একদমই, আমি একটু অ্যাড করি, বয়স অনুসারে এটা ইম্পর্টেন্স দেওয়া উচিত। এল্ডারলি পার্সনদের কোমর ব্যথাটা স্বাভাবিক, আমরা পাই তো রোগী, সেই জন্য বলছি স্যার ওনারা তো পাচ্ছেন না, ওই বয়সজনিত কারণে হাড়ের গুণগত মানের পরিবর্তনের সাথে সাথে অস্টিওপোরোসিস হয়, ফ্রেজাইল হয়, ওখান থেকে কোমর ব্যথা হয়। আরেকটা হলো বেসিনে যখন সকালে যায় উঠে, তখন ওই যে যখন ব্রাশ করতে থাকে কাশি আসে, এই যে ব্যান্ড হয়ে কাশি দিল, ওই যে ডিস্ক প্রলাপসটা ওটা ইয়া করে। আর রাতের বেলা যদি জাজিম ব্যাকডাউন করে বুড়া মানুষের, বিছনাটা যদি নরম হয়, যেটা উনি বলছে ব্যাডজনিত জটিলতা হয়ে এই যে শক্ত বিছনায় না ঘুমায়া যদি আরামের বিছনায় ঘুমায়, প্রত্যেক দিনই কোমর ব্যথা হবে। নিশ্চয়ই স্যার, আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, কিন্তু একজন দর্শক অপেক্ষায়। কে আছেন দর্শক? আপনার নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনছি আপনাকে। জি, আমি অ্যাডভোকেট সুমি, আমার বয়স 34। তো আমার কোশ্চেন হচ্ছে যে আমার কোমরে ব্যথা, এবং কোমরে আমি ডাক্তার দেখিয়েছি আমাদের সাভারে, তো ওখান থেকে ডাক্তার বলছে আমার ডিজেনারেশন চেঞ্জ হয়েছে হাড়ে। আচ্ছা, তো এই ডিজেনারেশন চেঞ্জটা কি এবং এখন আমি কি করতে পারি? জি, দর্শক বয়স কত এবং ওজন কত আপনার? 34, ওয়েট 78। 78 স্যার, কিছু জানতে চান? আপনি কোনো আঘাত পেয়েছেন কিনা বা কোনো কিছু তুলতে যে এরকম কিছু হয়নি? না, কিছুই হয়নি। আমার 3 বছর আগে বেবি হয়েছিল, তখন এনএসসি দেওয়া হয়েছিল আর কি। এই আচ্ছা, জি দর্শক আপনি সাথেই থাকুন, আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি। আচ্ছা, ধন্যবাদ। এখন যে জিনিসটা ওনার হয়েছে, যেমন প্রথমে আমি একটু ডিফার করি যে এই বয়সে 34-এ কিন্তু ইউজুয়ালি ডিজেনারেটিভ চেঞ্জ হয় না, আর একটু পরে যে হয় আর কি। হ্যাঁ, তো এইটা অনেকগুলো কারণে ওনার কোমর ব্যথা হতে পারে। এর মধ্যে একটা হলো যে মাংসপেশিতে টান এমনিতেও হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। আমরা বলি ক্রনিক লাম্বার লিগামেন্টাস স্ট্রেইন। আমরা প্রতিদিনের যে অ্যাক্টিভিটি আমরা করি, এখান থেকেও কিন্তু ধীরে ধীরে তার মাংসপেশিতে আস্তে আস্তে টান লেগে এই সমস্যাটা হতে পারে। আবার যে ডিজেনারেটিভ চেঞ্জের কথা উনি বলেন, ইউজুয়ালি মহিলাদের 35-এর পরে আস্তে আস্তে ডিজেনারেশনটা শুরু হয়, ওনার একটু আর্লি। আর ওজন যে বেশি, ওজনও কিন্তু একটা বড় ফ্যাক্টর। হ্যাঁ, ওনার বয়স 34, ওজন 70+, 78-এর মতো বললেন, তো ওজনটাও ওনার একটা বড় কারণ। তো ওনার কিন্তু কোমর ব্যথার নিরাময়ের জন্য ঔষধের পাশাপাশি কিছু ব্যাক মাসেল এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ করলে তার কিন্তু এই কোমর ব্যথাটা চলে যাবে। আর আরেকটা কথা উনি মেনশন করেছেন যে 3 বছর আগে ওনার সিজার হয়েছে, ঠিক আছে না? এটা আমাদের দেশের মানুষের মধ্যে একটা অত্যন্ত কমন একটা ধারণা যে অ্যানেস্থেশিয়ার ওই ইনজেকশনের জন্য বোধহয় কোমর ব্যথা হয়, কিন্তু এই ধারণাটার সাথে আমি সম্পূর্ণভাবে ডিফার করি। আমি এটা ধারণার সাথে একমত না। এই কারণে আমরা অর্থোপেডিক সার্জনরা যে অপারেশনগুলো, পায়ের যে অপারেশনগুলো আমরা করি, তার ম্যাক্সিমাম অপারেশন কিন্তু আমরা ওই কোমরে ইনজেকশন দিয়ে করে থাকি। হ্যাঁ, স্পাইনাল অ্যানেস্থেশিয়া দিয়ে। সেখানে পুরুষও থাকে, মহিলাও থাকে। কিন্তু সেই অপারেশন করার পরে কোনো পুরুষ বা কোনো মহিলা কেউ কিন্তু এসে আমাদেরকে বলে না, ডাক্তার সাহেব ওই অপারেশনের পরের থেকে আমার কিন্তু কোমর ব্যথা শুরু হয়ে গেল। কোনো পুরুষ মানুষ তো বলে না। কত পুরুষ মানুষের অপারেশন আমরা করছি, বলছে না। এটা আমাদের দেশের মা বোনদের মধ্যে একটা ধারণা সৃষ্টি হয়েছে বিভিন্ন ভাবে, বলতে যে স্পাইনালের জন্যই বোধহয় কোমর ব্যথা হচ্ছে। এই কারণে কি হয়, কোমর ব্যথার আসল যে কারণটা সেটা অনেক সময় ইগনোর হয়, আমরা সেটাকে এড়িয়ে যাই বা চোখে পড়ে না বা আমরা আমলে আনতে চাই না। কিন্তু অন্য কারণকে খুঁজতে হবে যে তার কোমরে মাংসপেশিতে টান থাকতে পারে, হ্যাঁ, এটার পরে তো আমরা তো এই কারণেই বলি যে ফিজিক্যাল ফিটনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি দেখেন, যখন আমাদের কোমরের মাংসপেশিগুলো যে থাকে, কোমরের মাংসপেশির সাথে লিগামেন্টস থাকে, ঠিক আছে না? এই লিগামেন্টসগুলো যদি দুর্বল হয়ে যায়, ও যদি কোনো কারণে ফ্যাটিগ হয়ে যায়, তাহলে কিন্তু ও জানান দিবে কিভাবে, তখন আপনার কোমর ব্যথা হবে। তো সেই কোমর ব্যথাটাকে ঠিক করার জন্য যদি আমরা নিয়মিত ব্যাক মাসেল এক্সারসাইজ করি, তাহলে পরে কি হবে যে সেই মাংসপেশি এবং লিগামেন্ট সেটা স্ট্রং হবে। সে স্ট্রং হলে আমাকে যখন প্রপার সাপোর্টটাও দিতে পারবে, তখন কিন্তু তার ব্যথাটা আর থাকবে না। একদমই। স্যার, দর্শকের আরো একটি প্রশ্ন ছিল, ডিজেনারেটিভ চেঞ্জ বলতে আমরা কি বুঝি? ডিজেনারেটিভ এই বিষয়টি স্যার একটু স্যারের কাছ থেকে কথা বলে আপনার কাছে ফিরবো প্রশ্নটিতে। স্যার, আমরা যেমনটি বলছিলাম যে এই সময়টিতে রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন খুব বেড়ে গিয়েছে। আসলে রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন হয়েছে কিনা, মানে কি কি ধরনের উপসর্গের মাধ্যমে একজন ব্যক্তি বুঝবেন?
দুইটা ভাগ আছে রেসপিরেটরি ইনফেকশন, একটা আপার একটা লোয়ার। আপার বলতে আমরা ট্র্যাকিয়া, গলা এই বইগুলোতে বুঝি, আর লোয়ার হচ্ছে লাংসের ভিতরে, লাংসে চলে গেল ব্রঙ্কা, মানে বুকের মধ্যে যেটা প্রেজেন্ট করে। তো একটা তাহলে প্রেজেন্ট করে যে গলা ব্যথা, কাশি, আচ্ছা, খুসখুস করে, একটু যদি কাশি বের হয় না, এটা হলো আপারের লক্ষণ। তার সাথে যদি সাইনোসাইটিস থাকে তখন নাক বন্ধ, কান বন্ধ, এটা হলো আপারের মধ্যে থাকলো। আর লোয়ারের মধ্যে হলো কাশি হচ্ছে, কফ বেরোচ্ছে, বুকে ব্যথা হয় কাশতে কাশতে, এবং সাথে যদি যখনই নিচের থেকে কাশির কারণ হবে তখন প্রোডাক্টিভ কফ এবং জ্বর থাকবে, ইনফেকশনের সাইন থাকবে। লাংসের নিচে যখন ইনফেকশন হবে বা কোথাও একটা প্রদাহ হোক বা অ্যাসপিরেশন নিউমোনিয়া হোক বা কাশির ইনফেকশন নিউমোনিয়া হোক, আপনাকে জ্বর হইতে হবে। অথবা পার্টিকুলার পয়েন্টে মনে করেন বাম দিকের লাংস, এখানে আবার ভাগ আছে, ডান দিকের লাংস কোন জোনে হয়েছে, উপরে না নিচের দিকে, তার উপরে নির্ভর করে আমার কাশির সাথে ব্যথা হইতে পারে পার্টিকুলার জোনে। তখন কাশি রুগী বলবে কাশতে কাশতে বুক ব্যথা হয়ে গেল, অথবা ওই জায়গাটা থেকে ধরলে আমি শব্দ পাই যেন এই জায়গাটা বেশি হচ্ছে, এরকম বলে। তাহলে কফ, প্রোডাক্টিভ কফ, কালারের মানে কাশির রঙের পরিবর্তন, এবং ফাউল স্মেলিং, গন্ধ বলা কাশি, এগুলো যদি থাকে এবং জ্বর থাকে তাহলে আমরা বুঝি লোয়ার রেসপিরেটরি ইনফেকশন, আচ্ছা, অথবা লাংস ইনফেকশন হয়ে গেছে, স্বাভাবিক কথা, বা ফুসফুসে ইনফেকশন হয়ে গেছে, দর্শকদের জন্য বলা। খুবই চমৎকার তথ্য। মানে এত বেশি রোগীরা এই সমস্যাটিতে ভুগছে এই মুহূর্তে, সমস্যাটি রোধে কি করা উচিত আমরা জানবো। একটু স্যারের কাছে জানতে চাই, ডিজেনারেটিভ চেঞ্জ সম্পর্কে স্যার জানার আছে একজন দর্শক অপেক্ষায়। জি জি প্লিজ। কে আছেন দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনছি। জি আমরা শুনছি দর্শক, সমস্যাটি বলুন। বয়স 42, ওজন 67 কেজি, উচ্চতা 5 ফুট 1 ইঞ্চি। আচ্ছা, সমস্যা কি? কিন্তু এই 7 মাস আগে একটা রোড অ্যাক্সিডেন্ট করি, মোটরসাইকেল বাইকে। আর কি লাগবে? কিন্তু পায়ের খুব দিনে ওখানে ভেঙে যায়, যাওয়ার পরে আপনার অপারেশন করি, ভালো হয়ে যায়, ওখানে ভিতরে রড দেওয়া আছে। কিন্তু বর্তমানে বেশি সমস্যা, ডান পায়ে পা ভাঙলো, এখন আমার বা পা নিয়ে চলতে পারছি না, বা পা রগের ব্যথা করতেছে প্রচুর, চলাফেরা বড় কঠিন হয়ে গেছে। রগ বলতে কি বুঝাচ্ছেন? পায়ের ব্যথাটা আরেকটু যদি পরিষ্কার করে বলেন। যে আপনার পা যখন সোজা করি তখন যে রগগুলো আছে না, সেগুলো মাসেলের ভিতরে রগগুলো মনে হয় ব্যথা করে, ধারণা করি আর কি। আচ্ছা, কোমরে কোনো ব্যথা আছে? না, কোমরে হালকা আছে। আচ্ছা, হালকা। এই উপসর্গটা কতদিন থেকে শুরু হয়েছে? এই উপসর্গ মানে যখন থেকে আমাকে যে হাঁটার অনুমতি দিল, যে এখন আপনি হাঁটতে পারবেন, জি জি, তারপর থেকে অবস্থা শুরু হয়ে গেছে। বাম পা তো ভালো ছিল। আচ্ছা ঠিক আছে দর্শক, আমরা বুঝতে পেরেছি স্যার বিশেষজ্ঞ চিকিৎসক এই বিষয়টি নিয়ে আলোচনা করছেন, আপনি সাথেই থাকুন স্যার। আচ্ছা, ওনার যেটা আমি ধারণা করি যে একটা পা ভেঙে গিয়েছিল, অর্থাৎ উনি দীর্ঘদিন ওনার ওই পাটাকে প্রপারলি ব্যবহার করতে পারেন নাই। উনি হয়তো বা ক্র্যাচে চলাফেরা করেছেন, এবং ওনার এখন যে পায়ে ব্যথা হচ্ছে সেটার উপরে চাপটা তার বেশি পড়েছে কন্টিনিউয়াসলি। এবং অনেক সময় দেখা যায় এই ক্র্যাচে চলাফেরা করার কারণে আমরা কিন্তু সোজা হয়ে হাঁটার যে ব্যাপারটা সেটা কিন্তু প্রপারলি হয় না, বা পরবর্তীতেও যখন ডাক্তার সাহেব তাকে হাঁটার অনুমতি দিয়েছেন, উনি ওই ওনার যে ভাঙা পা সেটাতে কম্পারেটিভলি কম ভর দিয়েছেন, এবং যেটা ভালো পা সেটাতে ভর বেশি দিয়েছেন। এর ফলে কি হয়েছে, ওনার এই হাঁটার যে গেইটের হাঁটার যেই প্রক্রিয়াটা সেটার মধ্যে একটা ভুল হয়েছে, এবং তার পাশাপাশি ওই ভালো পাটার মধ্যে চাপও বেশি পড়েছে। এই দুটার কারণে একটা হচ্ছে ব্যাড পশ্চার, মানে হাঁটা, এবং ওইটার জন্য কিন্তু তার মাংসপেশিগুলো কিন্তু যেভাবে ফাংশন করার কথা ছিল তার ওভার স্ট্রেস হয়েছে। তো ওভার স্ট্রেস হওয়ার কারণে তার কোমর থেকে শুরু করে পা অবধি যেই মাংসপেশিগুলো আছে সেই মাংসপেশিগুলোর যেই অ্যারেঞ্জমেন্ট, সেই অ্যারেঞ্জমেন্ট একটু চেঞ্জ হয়েছে। এই অ্যারেঞ্জমেন্টের চেঞ্জের জন্যই তার এখনকার যে মানে ব্যথাটা হচ্ছে, এটা সর্টস অফ মেকানিক্যাল প্রবলেম হচ্ছে। এইটা একটা ব্যাপার হতে পারে। আরেকটা হতে পারে সেটা হচ্ছে যে ওই ব্যাড পোস্চারের জন্যই ওনার কোনো একটা নার্ভের উপরে চাপ পড়তেছে, যার কারণে তার পায়ের দিকে ব্যথা হচ্ছে, এবং পায়ের রগ যেটা উনি বলছেন সেটার মধ্যে টান পাচ্ছেন, পা সোজা করলে ওনার টান লাগছে। ঠিক আছে, এই হলো কাজ ওনার। এটা সমাধানের উপায় হচ্ছে গিয়ে কিছু ব্যাক মাসেল এক্সারসাইজ এবং কিছু স্ট্রেচিং এক্সারসাইজ। এর সাথে সাথে
বিশেষজ্ঞ চিকিৎসককে সাথে পরামর্শ মোতাবেক কিছু ঔষধ সেবন করা। আমার মনে হয় এটা করলে উনি ঠিক হয়ে যাবেন ইনশাল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। দর্শক আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের দেওয়া পরামর্শ মেনে অবশ্যই একজন অর্থোপেডিক সার্জনের কাছে যাবেন, তিনি কিছু মেডিসিন দেবেন এবং পাশাপাশি কিছু ফিজিওথেরাপি নেওয়াটা খুব জরুরি আপনার জন্য। স্যার, যেমনটি বলছিলাম, রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন হয়েছে একজন ব্যক্তির, কিন্তু এই যে লাংস ইনফেকশন করছে, কাশি হচ্ছে, প্রোডাক্টিভ কফ, কফের কালার পরিবর্তন, সাথে জ্বর থাকছে, এই সমস্যাগুলো সমাধানে আসলে করণীয় কি? সিম্পল, এটা সাধারণ বা এমন কোনো খুব জটিল না। প্রাথমিক পর্যায়ে থাকলে আপনি একটু ইনভেস্টিগেশন করে দেখা দরকার ইনফেকশনটা হয়েছে কিনা আসলে। একটা ব্লাড আর একটা সিম্পল বুকের এক্সরে। এক্সরেতে বোঝা যাবে লাংসের কোনো পার্টিকুলার জায়গায় যদি ইনভলভমেন্ট থাকে, আর ব্লাডে বোঝা যাবে ইনফেকশন থাকলে আমাদের ব্লাড কাউন্ট বেড়ে যাবে, নিউট্রিফিল কাউন্ট বেড়ে যায়। এই সিম্পল 2টা দিনের দেওয়া, যদি তার কোনো ডায়াবেটিস না থাকে এবং দেখে নেওয়া বয়স্ক হইলে যে ডায়াবেটিস আছে কিনা, যে আরও কোনো যেসব কারণে আমাদের ইনফেকশন হতে পারে, সেগুলো ইমিউনিটির প্রশ্ন আমি জটিল করতে চাই না জিনিসগুলোকে। তো ডায়াবেটিসটা ইম্পর্টেন্ট। ডায়াবেটিস দেখলো, আমরা যদি তার কোনো অন্য কোনো কিডনি অসুখ থাকে, হার্টের অসুখ থাকে, নানা ওষুধ খায়, তার জন্য কিন্তু আসতে পারে। যেমন হার্টের অসুখ আছে, লাংসের ইনফেকশন হবে, লাংসের ফ্লুইড কালেকশন হবে, লাংসের উপরে পার্মানেন্ট ইডিমা হবে, তখন আলাদাভাবে ট্রিট করতে হবে। তো যদি আমরা এইসব কিছু না বলে সিম্পল বলি সিজন চেঞ্জের জন্য, তাহলে একটা এক্সরে যথেষ্ট। যদি জ্বর থাকে, জ্বর না থাকলে একটা অ্যান্টিহিস্টামিন, আর হলো একটা, আমরা যেমন সবাই মন্টেলুকাসেন এই প্রিপারেশন খায় ফেলে, তার সাথে হলো একটা অ্যান্টিহিস্টামিন খায়। কাশি বেশি হলে একটা ব্রঙ্কোডাইলেটর, যেমন ধরেন ডোকোপা বা আমি ওষুধের নাম বলছি, এগুলা খাইলো, তাতে কিন্তু পেশেন্ট কফটা বেরিয়ে গেলে আরাম পাবে। তার সাথেও যদি দেখা যায় না কমে, অ্যান্টিবায়োটিক লাগবে স্পেসিফিক্যালি। তখন অ্যান্টিবায়োটিক নিজে খাওয়া ঠিক হবে না, ওই পর্যন্ত নিজে খায় পেশেন্টরা, কিন্তু এরপরে অ্যান্টিবায়োটিকের জন্য স্পেসিফিক্যালি ডাক্তার পরামর্শ নিয়ে এই এক্সরে এবং ব্লাড কাউন্ট মিলে একটা 1 কোর্স অ্যান্টিবায়োটিক খাইলে, ইন এডিশন টু আদার যেগুলো বললাম মন্টেলুকাস প্রিপারেশন সহ এগুলা, এবং ধুলাবালি এবং ডাস্ট যেই কারণে কাশিটা থাকতে পারে, সেই পরিবেশটাকে এবং সিজন চেঞ্জের সাথে, যেমন এখন একটু শুকনা হবে, ড্রাই হবে, বাতাস আসবে, নাকে মুখে ঢুকবে, ওইগুলোকে প্রিভেনশন নিয়ে যদি চলে। প্রতিরোধ নিয়ে আমরা আলোচনা করব, মানে এত ব্যক্তি এই বিষয়টি নিয়ে ভুগছে, প্রতিরোধ জানাটা খুব জরুরি। কিন্তু স্যার, অ্যান্টিবায়োটিকের কথা যেহেতু বললেন, আমাদের দেশের প্রেক্ষাপটে মানে প্রত্যেকটি ব্যক্তি নিজের মতো করে ডোজ অ্যাডজাস্টমেন্ট না করে মানে ফার্মাসিতে যায়, অ্যান্টিবায়োটিক কিনে খাচ্ছে, মানে এটি আসলে কতটুকু ভয়ঙ্কর? ভয়ঙ্কর তো বটেই। আপনি আজকে ইচ্ছা করলেন ওষুধের দোকানে গেলেন, তো ওই ব্যাটা আপনাকে দিয়ে দিবে যে তুমি আর ডাক্তার কাছে যায় ফি দিবা কি জন্য, তুমি এটা খাই ফেলো। তখন দিয়ে দিলে সে খায়, 3 দিন খায়া যে একটু কমছে আবার বন্ধ করে দিল। তখন এটা অ্যান্টিবায়োটিকের যে ওষুধটা কাজ করতো, যা দিছিল, কিন্তু কোর্স শেষ করলে কিন্তু সে ভালো হয়ে যেত। কিন্তু কোর্স শেষ না করে রেজিস্ট্যান্ট করলো ওই অর্গানিজমটাকে, এই ওষুধ আর কাজ করবে না, সুতরাং সে আবার ভুগবে। এবং এবার যখন অর্গানিজম কাজ করতেছে না, তাহলে তার অ্যান্টিবায়োটিক চেঞ্জ করতে হবে। কোন অ্যান্টিবায়োটিক কাজ করবে সেটা দিয়ে দেখতে হবে। তাহলে প্রথম ডাক্তার না দেখে কোয়াকের কাছ থেকে, অথবা এই যে যেটা করে বেশিলি ফার্মেসি থেকে বলে ওভার দ্য কাউন্টার, যে আমার কাশি হয়েছে, জ্বর হয়েছে, একটু ওষুধ দেন, ওরা দিয়ে দিল, এটাই সবচেয়ে মারাত্মক। একদমই। মানে এই যে স্যার বিষয়গুলো, মানে আমাদের বেশিরভাগ দেখা যাচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সি দূর করার জন্য আসলে অনেক ধরনের পদক্ষেপ গ্রহণ করার মনে হয় এখন সময়। না, এখন তো সমস্যাটা হচ্ছে গিয়ে কি, আমাদের দেশের প্রেক্ষাপটে যে আপনার যে কেউ চাইলেই একটা ওষুধের দোকান দিয়ে দিতে পারে। পাড়ার মোড়ে, গলিতে গলিতে দেখবেন ওষুধের দোকানের কোনো অভাব নাই, যে কেউই পারে ওষুধের দোকান দিয়ে। এটা একটা ব্যাপার। আর ওষুধের দোকানে যে বসে, সে মোটামুটি সব ধরনের ওষুধ দেশে মানে অনায়াসে সে দিয়ে দেয়। হ্যাঁ, তো এটার জন্য তো কোনো চেক অ্যান্ড ব্যালেন্স নেই, কেউ দেখার কেউ নেই, কেউ দেখে না। মুশকিলটা এই জায়গাটাতে। তাহলে তো আর যদি দেখতো তাহলে তার এই প্রবলেমটা হয় না। অন্যান্য দেশে তো এই সমস্যা নেই, ঠিক আছে না? তো এইটা হলো কি একটা ব্যাপার, যে এই কারণেই অ্যান্টিবায়োটিক্স বলেন বা বিভিন্ন ওষুধের এমন যথেচ্ছা ব্যবহার হয়। আমাদের কাছেও তো মাঝে মধ্যে কিছু রোগী আসে অজান্তে নিজের ক্ষতি করে, এমন একটা অ্যান্টিবায়োটিক খেয়ে আসলো যে আমি হয়তো বা ভাবছিলাম যে এর থেকে নিচের স্তরের অ্যান্টিবায়োটিক তাকে দিব, কিন্তু সে অলরেডি তো উপরের একটা স্তরের একটা অ্যান্টিবায়োটিক খেয়ে আসছে, কিন্তু তার প্রবলেম যাচ্ছে না। তাহলে তাকে তো আমাকে এর উপরে যেতে হবে আবার। তাহলে তো ওই যে আমরা ওভার জাজমেন্ট হয়ে গেল, এইটার তো দরকার ছিল না, যদি আমরা আগে থেকেই চেক এন্ড ব্যালেন্স করতে পারতাম।
ঠিক আছে শুধু না? পাশাপাশি এটা একটা স্যার আমরা মানে অ্যান্টিবায়োটিকটা তো খাচ্ছি, খাবার পরে চিকিৎসকের কাছে যাচ্ছি, কিন্তু ওই অ্যান্টিবায়োটিকটা যে আমার শরীরের অনেক বেশি ক্ষতি করে ফেলছে হ্যাঁ, এটা কি নিয়ে করলো একদমই কি করলো ভাবছি না না। আমরা তো কিছু জানি না। আরো ব্যাপার আছে তো, যারা কমেই না স্যার আমার আরো ভালো জানেন যে হয়তো স্টেরয়েডের প্রয়োজনই নাই, দিল স্টেরয়েড দিয়ে তো মুহূর্তের মধ্যে তার ব্যথা হয়তো বা কাশি বলেন বা এটা বলেন ভালো হয়ে গেল, ভালো হয়ে যাবে, এটা আমি কিন্তু বলি- পরবর্তীতে যেই ক্ষতিটা তার হবে ওইটা আবার আমাদের কাছে আসে। নিশ্চয়ই, স্যার। কথাই যখন আসছে এই যে রেসপিরেটরি ইনফেকশন, ওই ওষুধ দোকানদার ভালো করে দেবে এক্ষুনি, বলো দুইটা এখান থেকে দুইটা খাইয়েন স্টেরয়েড আর অ্যান্টিবায়োটিক দিয়ে দিল, ওই দিনই সে ভালো হয়ে গেল। সে এখন বললো যে বলে এসে যে ডাক্তার সাহেবের থেকে ওষুধ আনছি, ওই যে ওষুধ দিয়ে দিল ভালো হয়ে গেল, তখন সে ডাক্তার হয়ে গেছে। তো একদমই। এইভাবেই স্টেরয়েডের যে সাইড এফেক্ট মাথার চুল থেকে শুরু করে পা পর্যন্ত, এটা জানলে আর কেউ বিষ এবং পান স্যার করতো না। কোনটি স্টেরয়েড সেটি সম্পর্কে জানাটাও তো জরুরি। একজন দর্শক অপেক্ষায়, ফিরবো আলোচনায়। কে আছেন দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনছি আপনাকে। আমার নাম রুহুল আমিন। আমার বাচ্চার বয়স হলো 6। জি জি। সে রাত্রে ঘুমাইতে সময় হা করে ঘুমায় এবং নিঃশ্বাস নিতে তার কষ্ট হয়, নাকে মনে হয় যে তার ঠান্ডার সমস্যা। কিন্তু তার জন্মের পরে আমি 6 মাস কিন্তু তাকে নাকে ড্রপ ব্যবহার করেছি। দর্শক, কোনো নাক কান গলা বিশেষজ্ঞের শরণাপন্ন হয়েছেন? হ্যাঁ, আমি নাক কান গলা দেখাইছি। জি। উনি কি শুধু ড্রপ দিয়েছে নাকি অপারেশন করার পরামর্শ দিয়েছে? সে বলছে এটা ঠিকমতো ট্রিটমেন্ট করলে এবং স্বাস্থ্য সচেতন মূলক কিছু করলে ঠিক হয়ে যাবে। স্যার কিছু এটা- জানতে বেসিক্যালি এটা আপনাকে বুঝতে হবে যে এটা ইএনটি নাক কান গলার কথা, কিন্তু আমরা সাধারণভাবে যা বুঝি যে একটা মুখ দিয়ে শ্বাস নেবে কখন, নাক দিয়ে নেওয়ার কথা। একটা হলো অভ্যাসের ব্যাপার, দ্বিতীয়টা হলো অবস্ট্রাকশন কোথাও আছে নাক দিয়া, নাজাল প্যাসেজ থেকে আমাদের শ্বাসনালী পর্যন্ত বাতাসটা যায় না, সুতরাং সেকে নিজকে সেভ করার জন্য মুখ করে শ্বাস নেয়, তার অর্থ ওখানে কোনো অবস্ট্রাকশন আছে। তো এই অবস্ট্রাকশনটা কোন লেভেলে, নাক নেজাল ওরিফিস থেকে শুরু করে ট্র্যাকিয়াতে ঢোকা পর্যন্ত এই জায়গায় কোথাও অবস্ট্রাকশন আছে কিনা, কতগুলো রোগ আছে, টনসিলাইটিস হয়ে ফুললে থাকতে পারে, এডিনয়েড একটা টার্ম আছে, সেটার জন্য অবস্ট্রাকশন গ্ল্যান্ডের মতো বড় হইয়া এগুলো অবস্ট্রাকশন করতে পারে। সুতরাং ডেফিনেটলি একজন ইএনটি সার্জনের কাছে গিয়ে আপনি ওইটাকে পরামর্শ নেন এবং তার প্রপার চিকিৎসা করলে সে ভালো হয়ে যাবে। আদারওয়াইজ এই করতে করতে তার অবস্ট্রাকটিভ জন্য যে অবস্ট্রাকশনের জন্য কিছু অসুখ হবে লাংসে, অথবা তার এই অভ্যাসটা থেকে যাবে এবং পার্মানেন্ট কিছু ড্যামেজ হবে। নিশ্চয়ই স্যার, অনেক ক্ষেত্রে এই 6-7 বছরের বাচ্চাদের দেখা যায় অ্যাডিনোয়েডটি অনেক বেশি বড় হয়ে গেছে এবং এটার কারণে স্লিপ অ্যাপনিয়া হচ্ছে, বাচ্চাটির মুখ হা করে ঘুমাচ্ছে। সিম্পটমগুলো অনেকটা এরকমই বলছে। এটা অ্যাডিনয়েডের সমস্যা হওয়ার সম্ভাবনাই বেশি আর কি। তবে এবং এই যে স্যার যেটা বলেন, মুখ হা করে শ্বাস নিতে নিতে একটা পর্যায়ে কি হবে জানেন, এই যে সামনের পাটির যে দাঁতগুলো আছে চোয়ালের দাঁতগুলো এই দাঁতগুলো কিন্তু উঁচু হয়ে যায়, বেড়ে যাবে, তখন আবার দাঁতের চিকিৎসা করতে হয়। স্ট্রাকচার অনেক ক্ষেত্রে পরিবর্তন হয়ে যায়, মুখের যে আকৃতি সেটা চেঞ্জ হয়ে যায়। দর্শক আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আপনি অবশ্যই একজন নাক কান গলা বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে সঠিক চিকিৎসা করুন। এখানে একটু বলি, ওই যে ডিজেনারেটিভ, ওই লোকটা প্রশ্ন করছিল যে ডিজেনারেটিভ ডিসঅর্ডার, আসলে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গেই ক্ষয় হয় আবার নতুনভাবে গজায়। 40-এর পরে তো সব ক্ষয় হইতেই থাকবে, বয়স 40 হলে। তো ওই যে বললো ডিজেনারেটিভ চেঞ্জ, আপনি এক্স রে করেন 30 হলে থেকে শুরু করে সবারই কম বেশি পাবেন, এটাকে ঘাবড়ানোর কিছু নাই। এটা হলো ক্ষয় হবে আবার রিপ্লেস করবে, এটা হলো ডিফেন্স মেকানিজম আমাদের শরীরের। তো যার বেশি ক্ষয় হবে, বেশি ট্রমা হবে, তত বেশি ডিজেনারেশন হবে, তত বেশি আবার রিপেয়ার হওয়ার চেষ্টা করবে। এই যে ডিজেনারেটিভ প্রসেস এইটাই। সুতরাং এটা নিয়ে না ঘাবড়াইয়া যদি বেশি রেডিওলজিক্যাল সার্ভে করে দেখা যায় যে ডিজেনারেটিভ চেঞ্জ থাকলে একদিকে নর্মালি যেভাবে এক্সরেগুলো থাকার কথা রেডিওলজিতে আমাদের নর্মাল থাকার কথা তা থাকে না, তাদের একটু স্পাইকের মতো বাড়ে, আরেকদিকে বাঁকা হয়। তো এই যে এইগুলো যদি থাকে তাহলে ডিজেনারেটিভ একটু পাইলে রেডিওলজিস্টে লিখে দেয়। কিন্তু ফিজিওথেরাপি এবং এক্সারসাইজ এগুলোকে হেল্প করে এইসব সিমটমগুলো কমানোর জন্য। এবং যদি খুব গ্রস কিছু না হয় তাহলে অর্থোপেডিক্স কাজ লাগবে না, কিন্তু সাধারণ মানুষই এগুলো করতে পারবে ব্যায়াম করলে। তারপরে যদি দেখা যায় না ব্যথা যায় না, এদিকে খোঁচা দিচ্ছে, এখানে প্রিঙ্ক করতেছে, তখন যে মাসেল স্পাজম হয়, তো মাসেল স্পাজম হলে ওগুলোকে এক্সারসাইজ লাগবে এবং দরকার হলে অর্থোপেডিশিয়ান তার নির্দিষ্ট পথে অ্যাকর্ডিং টু কজ করতে পারে। আমার মেসেজটা হলো
ডিজেনারেশন নিয়ে এত চিন্তা দরকার ভয় নেই, পাবার কিছু নেই। প্রত্যেকেই পাবে এটা degeneration। প্রকৃতির নিয়ম, এটা হ্যাঁ। ভয় পাওয়ার কিছু নাই। হবে আর আসবে, যাবে। নিশ্চয়ই স্যার, ডিজেনারেটিভ চেঞ্জের উত্তরটা খুব চমৎকারভাবে আমরা পেয়ে গেছি। হয়তোবা দর্শক অনেক বেশি উপকৃত হয়েছে। মানে ভাবনার কিছু নেই, তবে সমস্যার জন্য অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে হবে। আপনি তো বলছিলেন কোমর ব্যথা অন্যতম একটি কারণ পিএলআইডি, পেলভিক লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক বা sciatica আমরা বাংলায় যেটাকে বলি। স্যার, এটাতে কিন্তু সারা দেশে অনেক ব্যক্তি ভুগছে। একটু আগেও একজন দর্শক ফোন দিয়েছিল, কোমর ব্যথা, পায়ের দিকে রেডিয়েশন হয়ে যাচ্ছে, এই ধরনের উপসর্গগুলো। আসলে এই ধরনের উপসর্গগুলো হলে আমাদের দেশের সাধারণ মানুষেরা ধরেই নেয় যে অপারেশনই একমাত্র সমাধান। বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? না, অপারেশন একমাত্র সমাধান না, অপারেশন হচ্ছে গিয়ে দুই মাত্র সমাধান। আমি বলি আপনাকে, পিএলআইডি, প্রোল্যাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক, প্রত্যেকটা মেরুদণ্ডের হাড়ের মাঝখানে একটা ডিস্ক আছে, চাকতির মতো একটা জিনিস, সেটা পেছন দিকে সরে গেলে নার্ভের উপরে চাপ দেয়। এটা আমি আগেও বললাম। তো চাপ দিলে ওই যেই নার্ভের উপরে চাপ দিবে সেই অনুযায়ী ব্যথাটা পায়ের দিকে নিচের দিকে নেমে যায়। তো এই পিএলআইডির প্রথম চিকিৎসা হচ্ছে কমপ্লিট বেড রেস্ট। আচ্ছা, কমপ্লিট বেড রেস্ট বলতে আমরা লিটারেলি যেটা বুঝি সেটা হচ্ছে তার বাথরুমের কাজটাও, হ্যাঁ, এটা বিছানায় করবে। এটার নাম হচ্ছে কমপ্লিট বেড রেস্ট। সে কমপক্ষে 7 দিন 10 দিন কমপ্লিট বেড রেস্টে থাকবে উইথ প্রপার মেডিকেশন, সাথে আমরা ওষুধপত্র দিয়ে দিব। এটার পরে আমরা ব্যথা কিছু যদি কমে, খুব ভালো, কমলে আমরা ওষুধ আবারও একটু অ্যাড করে দিব। ব্যথা কমে গেলে আমরা অল্প স্বল্প খুব মিনিমাম জেন্টেল কিছু এক্সারসাইজের কথা বলবো এবং কিছু ইনভেস্টিগেশন করে দেখব যে তার প্রোল্যাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্কের অবস্থাটা কীরকম, কোন পর্যায়ে আছে। হ্যাঁ, এবং দেখা যায় আমেরিকার মেয়ো ক্লিনিকের যে স্টাডি, সেই স্টাডিতে 85% পেশেন্ট কিন্তু অপারেশন ছাড়াই ভালো হয়। 15%-এর ক্ষেত্রে 10 থেকে 15% অপারেশন লাগে। ঠিক আছে না, 10 থেকে 15% অপারেশন লাগে। তো 10 থেকে 15% অপারেশন কখন করব? এই 1 মাস প্রপার মেডিকেশন দেওয়ার পরেও যদি তার ব্যথা না কমে, তার যদি উন্নতি না হয়, তাহলে আমরা অপারেশনে যাব। যে স্পেসিফিক লেভেলে স্পেসিফিক ডিস্ক তার নার্ভের উপরে চাপ দিয়ে আছে, সেই ডিস্কটাকে আমরা সরিয়ে দিব। সরিয়ে দিলেই তার ব্যথা কিন্তু সাথে সাথে ম্যাজিক্যালি কমে যাবে। এটা হলো একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে অবশ্য অপারেশন করতেই হবে, সেটারও একটা ক্রাইটেরিয়া আছে। সেটা কি? সেটা হলো যে কখনো কখনো দেখা যায় এই পিএলআইডির সাথে সাথে তার পেশাব পায়খানার যে ইয়ে আছে সেটা বন্ধ হয়ে গেছে, সে বুঝতে পারছে না। আমরা বলি ইনকন্টিনেন্স, বা সে বুঝতে পারছে না, এরকম এটাকে আমরা বলি কর্ডা ইকুইনাস সিনড্রোম। এটা যদি হয় তাহলে 48 ঘন্টার মধ্যেই অপারেশনটা করে ফেলতে হবে। আচ্ছা, মানে ইন ভেরি সিভিয়ার কেস এটা আপনারা পরামর্শ দিয়েছেন। এই সিচুয়েশনে চলে আসে 48 ঘন্টার মধ্যে অপারেশন করতে হবে, না হলে পরে কিন্তু তার এই রিফ্লেক্স গুলো ফেরত আসার সম্ভাবনা খুব কমে যায়। আরেকটা হলো ফুড ড্রপ। কখনো কখনো দেখা যায় যে পা পড়ে গেছে, আচ্ছা, নার্ভের উপর এমনই চাপ দিয়েছে যেই কারণে তার পাটা এভাবে পড়ে গেছে, উঠতেছে না। তো এই সমস্ত ক্ষেত্রে 48 ঘন্টার মধ্যে আপনাকে অপারেশন করলে কিন্তু সে আবার জিনিসটা পুরোপুরি আগের অবস্থায় ফিরে যাবে। তার মানে অপারেশন একমাত্র সমাধান নয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে মেডিসিন কিংবা কমপ্লিট বেড রেস্টের মাধ্যমে অপারেশন ছাড়াই কিন্তু রোগী ভালো হয়। একদমই স্যার, আরো বিস্তারিত তথ্য জানবো, তবে সময় হচ্ছে একটি ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, বাংলা ভিশনের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সরাসরি আয়োজন স্বাস্থ্য কথা অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ, আমার সাথে আছেন দুজন বিশেষজ্ঞ চিকিৎসক। স্যার, বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। বিরতির আগে বিভিন্ন বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, ঠান্ডা, সর্দি, কাশি কিংবা জ্বর, ফুসফুসে ইনফেকশন। স্যার, একটু জানতে চাই যে সামনে তো রমজান আসছে, কিন্তু যারা ডায়াবেটিস রোগী, ডায়াবেটিস তো মহামারীর মতো, প্রত্যেকটি ঘরে ঘরে ডায়াবেটিস রোগী, এদের ক্ষেত্রে বাড়তি কোনো সতর্কতা রয়েছে কিনা? ধন্যবাদ সময় উপযোগী প্রশ্নের জন্য। আসলে সামনে আমরা বলছি যে সময় আছে, আসলে সময় নাই। রমজান আসার আগে রোগীকে প্রিপেয়ার্ড হতে হবে, তার ডাক্তারের সাথে দেখা করতে হবে। মনে করেন দুপুরের ডোজ খাচ্ছে, ওষুধ খাচ্ছে, সেই দুপুরের ডোজটা কীভাবে খাবে, কোন সময় ওষুধটা বেশি খাবে, কোন সময় কম খাবে, ইনসুলিন নিতে পারবে কিনা, ইনসুলিন নিয়ে দ্বারা নষ্ট হবে কিনা, ওই আমার খারাপ লাগে শরীরে, আমি ডায়াবেটিস, আমি এখন কি রক্ত পরীক্ষা করলে আমার রোজা ভাঙবে কিনা, এইগুলি নানা রকমের প্রশ্ন রোগীদের মনে আসছে।
তো প্রথম বলি যে কোনো ইমার্জেন্সিতে আপনি যদি রক্ত পরীক্ষা করেন বা ব্লাড সুগার দেখেন, রোজা নষ্ট হয় না। এটা আলেমদের কথা বা যারা ফতুয়া দেন বা বলেন তাদের কথা। আর দ্বিতীয় হলো আপনি ইনসুলিন নিতে পারবেন, আপনি তো খাচ্ছেন না, আপনি ইনসুলিন নিচ্ছেন, এটা তো খাবার না। সুতরাং আমরা ডায়াবেটিস বাড়ছে, আপনি ইনসুলিন নিতে পারবেন, এটাও জায়েজ, এটাও বলছে যে এটাও নেওয়া যাবে। সুতরাং এই দুইটা প্রথম আমি করলাম যে কনফিউশনগুলো আছে সেটা দূর করার জন্য। ইনসুলিনও নেওয়া যাবে এবং রোজা নষ্ট হবে না, বা প্লাস এই ব্লাড সুগারও আঙুল প্রিক করে নেওয়া যাবে, দেখা যাবে কোন লেভেলে আছে। যদি কেউ মনে করে রোজা এখন বিকাল হয়েছে, আমার হাইপোগ্লাইসেমিয়া হয়ে গেছে, ব্লাড সুগার কমে যাচ্ছে, তখন সে করে দেখতে পারে। যদি ডেঞ্জার লেভেলে যায়, ডেফিনেটলি কত লেভেলে গেলে আমরা বলবো। আমরা যেরকম আঙুল ফুটে করে মাপি, ওখানে 4-এর নিচে গেলে আমরা বলি নর্মাল হলো 5 থেকে 7, কিন্তু 4-এর নিচে গেলে আপনি ডেফিনেটলি ডেঞ্জার লেভেলে যাচ্ছেন। তাহলে ডেফিনেটলি রোজা ভেঙে ফেলতে হবে। আল্লাহ বলে নাই তোমার জীবন বাজি রেখে রোজা রাখতে, এক। আবার বলে নাই তুমি ভাওতাবাজি কইরা, আল্লাহ তো সবার মনের খবর জানেন। নিয়ত কি, আমি কি ইচ্ছা করে রোজা ভাঙতে যাচ্ছি নাকি আসলে আমার সমস্যা হচ্ছে? সুতরাং যদি আপনি মনে করেন যে ডেঞ্জার লেভেলে আছে, আপনি রোজা রাখার কোনো দরকার নাই। আর যদি মনে করেন না ডেঞ্জার লেভেলে নাই, একটু শরীর খারাপ লাগে, শরীর খারাপ তো ডায়াবেটিস ছাড়াও আপনার অন্য রোগের জন্য হতে পারে। আমার জ্বর, কাশি বা প্রেশার আছে অথবা অন্য কোনো লাংস অসুখ আছে, সেইগুলোর জন্য হতে পারে। সুতরাং আপনাকে বুঝতে হবে এই খারাপ লাগাটা কি ডায়াবেটিসের জন্য না এমনি। তাহলে আপনি ব্লাড সুগার করতে পারেন, করে দেখতে পারেন। এখন রমজানে আমি কি করব? আমি কোনো কমপ্লিকেশন নাই, আমি কিভাবে চলবো? খাবার অভ্যাসগুলোর মধ্যে কিছু পরিবর্তন আনতে হবে, এবং ওষুধের ডোজটা ভোর রাত্রে কম খাইতে হবে আর সন্ধ্যা রাতে বাড়াই দিতে হবে। যেহেতু স্কোপ আছে, আমার কিছু খারাপ লাগলে আমি তখন 12টা, 1টা, 10টা আমি ওইভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবো ওষুধ দিয়ে। 2 হচ্ছে যে ভোর রাতে শেষের দিকে খাবে। কেউ আছে একবারে খাইয়ে শুয়ে পড়ি, যে উঠবো না, ঘুমাবো, তো 12টা, 1টার সময় একবারে খাইয়ে শুয়ে পড়ে, এইটা না। ডায়াবেটিস রোগী আপনি খাবেন শেষের দিকে, সেহরি টাইম শেষ হওয়ার 5 মিনিট 10 মিনিট আগে আপনি খাওয়া শেষ করবেন, যাতে ওষুধও নিতে পারেন এবং প্রপারলি খাইতে পারেন। এবং আপনাকে ডায়াবেটিসের ম্যানেজমেন্টটা হলো 3টা ডি বলি আমরা ইংরেজিতে, ড্রাগ, ডিসিপ্লিন অ্যান্ড হলো কি বলে ডায়েট, খাবার। তাহলে খাবারটাকে পরিমিত ঠিক রাখতে হবে। আমি ইচ্ছা করলাম এখন ইফতার করার সময় খাওয়া শুরু করলাম, ক্ষুধা লাগছে বেশি, তা হবে না। আপনাকে পরিমিত খাইতে হবে। যেমন খেজুর খাইলে 2টা না, আপনার 1টা। আপনি মিষ্টি শরবত না খাইয়া এমনি পানি খান, ডাবের পানি খান, মানে পানীয়টা যেন সুগার বাড়ায় দেয় হঠাৎ করে, তা না করেন। আপনারা রোজার ভাঙার সাথে সাথে যদি খাওয়া শুরু করেন, তাহলে তো ব্লাড সুগার হঠাৎ করে জাম করবে। তাহলে খেজুরে কিন্তু অনেক বেড়ে যায়। আমরা খেজুরের ইফতারের আইটেমগুলোতে যা করি, আর থাকে কতগুলা ওই যে পেটটা খালি থাকে, আবার দেই এর মধ্যে ভাজা পোড়া, যাতে পেটটা আরো জ্বলে। সুতরাং এটা করা ঠিক না। ভাজা পোড়া ইফতারের সময় আপনাকে এমন খাবার খাবেন পেটটা যেন ঠান্ডা থাকে। সেটা ডায়াবেটিস ছাড়াও ইন জেনারেল কথা হচ্ছে, পেট যখন খালি থাকবে আপনাকে খাবার দিতে হবে এরকম যে খাবারটা যেন আমাকে পেটটাকে ইরিটেট না করে। মশলা জাতীয় খাবার, এই যে আপনার খাচ্ছি কি আমরা কি বলে, এই যে বড়া, ভাজা পোড়া, এগুলি পছন্দ করি বেশি মানুষ। তো এটি না করে যে একটা খান, সবকিছুতেই সীমিত খান। তাহলে খেজুর বলেন, কলা বলেন, কলা কিন্তু জাম দিয়ে বাড়াই দেবে। তার মানে মুখরোচক বিভিন্ন ধরনের যে খাবারগুলো রয়েছে, এগুলো খাবার ক্ষেত্রে অবশ্যই নিয়ন্ত্রণ করা জরুরি নিজেকে। আর ওষুধে এইগুলো ইফতারের সময় আপনি খান, আবার না এসে না কি বলে তারাবি পরে এসে কিছু খান, সেইভাবে খান। তাহলে ডিভাইডেড ডোজ ব্যালেন্স করার জন্য। আর ভোর রাত্রে আপনি পারেন একটু খান, কারণ ভোর রাত্রে আপনি সারাদিন খাবেন না, এখন একটু বেশি খান, আবার ওষুধটা একটু কমায় নেন। তাহলে আপনার হাইপোগ্লাইসেমিয়া, যেটা যে ব্লাড সুগারটা কমে যাওয়া, এটা হলো মোর ডেঞ্জারাস দেন হাইপারগ্লাইসেমিয়া। বেশি হইলে আপনার ইমিডিয়েটলি কিছু ক্ষতি করবে না, কিন্তু ব্লাড সুগার যদি কমে যায় তাহলে আপনার শরীরে অনেক ক্ষতি করবে। অস্থির লাগবে, বুক পালপিটেশন হবে, ঘামবে, প্রেসার, সুইটিং হবে, বিভিন্ন ধরনের জটিলতা হতে পারে। তবে স্যার ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে পূর্ব প্রস্তুতির কোনো প্রয়োজন রয়েছে কিনা ডোজ অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে জানবো। স্যারের কাছে একটু প্রশ্ন করি। স্যার, আর্থ্রাইটিস নিয়ে কথা বলতে চাই। আমরা তো কোমর ব্যথায় ছিলাম, কিন্তু হাঁটু ব্যথা বয়োজ্যেষ্ঠ মায়েদের ক্ষেত্রে, বাবাদের ক্ষেত্রে খুব তীব্র যন্ত্রণার কারণ। এবং এই হাঁটু ব্যথাটি কি শুধুমাত্র আর্থ্রাইটিসের কারণে নাকি আরো অন্য কোনো জটিলতার কারণে? এবং সেক্ষেত্রে এই সমস্ত বাবা মায়েদের উদ্দেশ্যে পরামর্শ কি থাকবে? আচ্ছা, সেটা হলো যে আর্থ্রাইটিস মানেই হচ্ছে জয়েন্টের প্রদাহ। যে কোনো জয়েন্টের প্রদাহকেই আমরা আর্থ্রাইটিস বলে থাকি। তো হাঁটুর ব্যথার ক্ষেত্রে আমি বলি যে 2 ধরনের সমস্যার কারণে হাঁটু ব্যথা শুরু হয়। একটা ব্যথা আঘাতজনিত কারণ, একটা আঘাত ছাড়া। আঘাতজনিত কারণে হাঁটুর যেই হাড়গুলো নিয়ে হাঁটু তৈরি হয় সেখানে ভাঙচুর হতে পারে, ভেঙে যেতে পারে, আর লিগামেন্ট ইনজুরি হতে পারে, লিগামেন্ট ছিঁড়ে যেতে পারে। এইটার কারণে হাঁটু ব্যথা হয় আঘাতজনিত কারণে। সেটার ম্যানেজমেন্ট চিকিৎসা একরকম। আরেকটা হচ্ছে আঘাত ছাড়া।
তো আঘাত ছাড়া কি কারণে হতে পারে? আঘাত ছাড়া অস্টিওআর্থ্রাইটিস, যেটা বয়স্কদের হয়, ডিজেনারেটিভ চেঞ্জের জন্য হয়। আর্টিকুলার কার্টিলেজগুলো যখন আস্তে আস্তে ক্ষয়ে যায়, যখন এই হাড়ে হাড়ে ঘষা লাগে তখন ব্যথা হয়, এটাই অস্টিওআর্থ্রাইটিস। তো অস্টিওআর্থ্রাইটিসের জন্য হাড়ে ব্যথা হয়, আবার কোনো ইনফ্লামেটরি আর্থ্রাইটিসের জন্যও হাঁটুতে ব্যথা আসে, তাই না? তো এখন অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে প্রথমেই আমরা সিম্পল একটা এক্সরে করে দেখি যে এই অস্টিওআর্থ্রাইটিস কোন লেভেলে আছে। এখানে 0, 1, 2, 3, 4 এই 4টা গ্রেড আছে। 0, 1, 2 এই 3টার ক্ষেত্রে অল্প ঔষধ এবং এক্সারসাইজ, এতেই সাধারণত ভালো হয়ে যায়। 3 নম্বরের ক্ষেত্রেও তাই। যদি ভালো না হয়, ঔষধ এবং এক্সারসাইজে যদি গ্রেড 2 এবং গ্রেড 3 অস্টিওআর্থ্রাইটিস ভালো না হয়, তাহলে আমরা করি পিআরপি, প্ল্যাটিলেট রিচ প্লাজমা। শরীরের শরীর থেকে পেশেন্টের শরীর থেকে রক্ত নিয়ে সেই রক্তটাকে একটা সেন্ট্রিফিউজ মেশিনে দিয়ে আমরা একটা সিরাম তৈরি করি প্ল্যাটিলেট এবং প্লাজমা দিয়ে, সেটা আমরা হাঁটুর মধ্যে ইনজেকশনের মধ্যে করে ঢুকিয়ে দিই। তাতে করে কি হয়, নতুন করে কিছু কার্টিলেজ রিজেনারেট করে তৈরি হয়, তাতে করে তার সিমটম চলে যায়। আর গ্রেড 4 অস্টিওআর্থ্রাইটিসের চিকিৎসা একটাই, সেটা হচ্ছে টোটাল নি রিপ্লেসমেন্ট, নি জয়েন্ট পূর্ণ প্রতিস্থাপন। এই যে টোটাল নি রিপ্লেসমেন্ট স্যার, আমাদের দেশে কোনো আস্থা নেই? না, কোনো আস্থা নেই, কথাটা সম্পূর্ণ ভুল। আমার প্রথম আস্থার কথা আমি বলি, আমার নিজের মায়ের 2টা হাঁটু রিপ্লেস করা এবং দুটোই এই বাংলাদেশে হয়েছে, এটা হলো 1 নম্বর 1। 2 নম্বর কথা হলো যে আমরা নিয়মিতভাবেই আমরা কিন্তু নি রিপ্লেসমেন্ট সার্জারি এখন করছি, এবং বিভিন্ন দেশের, বিশেষ করে পার্শ্ববর্তী দেশের অনেক সার্জনও কিন্তু এখন আমাদের কাছে বলে দিচ্ছেন রোগীদেরকে, আপনি ওখানে যে করে নেন, আপনাদের বাংলাদেশে এখন চিকিৎসা আছে। এবং এই চিকিৎসায় কিন্তু মোটামুটি ক্ষেত্রে আমরা 90% ক্ষেত্রেই স্বয়ংসম্পূর্ণ। কিছু ক্ষেত্রে আমাদের লিমিটেশন আছে, সেটা হলো আমাদের লজিস্টিক্সের জন্য, স্কিলের জন্য না। সমস্যা হচ্ছে এই জিনিসগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল না। যেই ধরনের ইমপ্লান্ট উন্নত মানের এবং আধুনিক ধরনের যে ইমপ্লান্ট দরকার প্রতিস্থাপনের জন্য, সেই জিনিসটা আমার কাছে নাই, মানে সেই টেকনোলজিটা আমার কাছে নাই। যদি আমাদের কাছে থাকতো তাহলে কিন্তু ওইটার জন্য বা আমাদের এই হাঁটু প্রতিস্থাপনের জন্য আর কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, পার্থক্য একটা জায়গায় আমরা পিছিয়ে আছি, সেটা হচ্ছে রোবোটিক্স। আমাদের বাংলাদেশে এখন আমরা রোবট শুরু করতে পারি নাই, যেটা অন্যান্য উন্নত দেশগুলোতে আছে, ঠিক আছে না? তবে স্যার, যে অপারেশনগুলো হচ্ছে, ম্যানুয়ালি যে অপারেশনগুলো করছেন, সফলতার হার কি রকম? সফলতার হার আমি মনে করি যে আপনি যদি প্রপার জায়গায় করেন, আলহামদুলিল্লাহ, যে সফলতার হার এবং খুবই ভালো। 90%, 80% সফলতার হার। 10% অসফলতার হার শুধু আমাদের দেশে না, এটা পৃথিবীর যে কোনো দেশেই আছে, এবং এটা বইয়ের মধ্যেও লেখা আছে যে কমপ্লিকেশন কিছু হবে। এবং একটা হাঁটু প্রতিস্থাপন করার পরে কিন্তু ডাক্তার এবং রোগী দুজনের কিছু দায়িত্ব আছে। হ্যাঁ, আমাদের দায়িত্ব হচ্ছে ঠিকভাবে আপনাকে অপারেশন করে পরামর্শ দেওয়া, রোগীর দায়িত্ব হচ্ছে সেটাকে মেনটেন করা। এটাকে তো মেনটেন করতে হবে। যার ডায়াবেটিস বেশি, তার ডায়াবেটিসটাকে কন্ট্রোল করতে হবে। আমি তাকে যেভাবে এক্সারসাইজ করতে বললাম সেটা তাকে করতে হবে। আমি তাকে যেই কাজগুলো করতে নিষেধ করলাম সেটা তাকে নিষেধ শুনতে হবে। সেটা না শুনলেই তো সমস্যাটা বেঁধে যায়। মনে করে থাকেন আমি অপারেশন করেছি মানেই আমি সুস্থ হয়ে গেলাম, এবং পরবর্তীতে আমার মেইনটেইন করাটা খুব বেশি জরুরি না, সেক্ষেত্রে সুস্থ হওয়ার সম্ভাবনা একদম কম। প্রত্যেকটা মানুষেরই মেইনটেনেন্স আছে, সেটা সে অপারেশন হোক চাই না হোক, ঠিক আছে না? সেই মেইনটেনেন্স আমাদের করতে হবে। আরেকটা হাঁটু ব্যথার কারণ হচ্ছে ইনফ্লামেটরি আর্থ্রাইটিস। বিভিন্ন বাতজনিত কারণে রিউমাটয়েড আর্থ্রাইটিস হয়, বিভিন্ন সময় গাউটি আর্থ্রাইটিস হয়, ইউরিক অ্যাসিড বেড়ে যায়, এগুলোর জন্য অনেক সময় কিন্তু হাঁটুতে ব্যথা হয়। নিশ্চয়ই। আমি একটু স্যারের কাছে যেতে চাই। স্যার, যেমনটি বলছিলাম যে রমজানের আগে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ডোজ অ্যাডজাস্টমেন্ট করাটা কতটুকু জরুরি? প্রায় শেষ দিকে আছি আমরা, একদম জানতে চাই যে জীবনযাপন পদ্ধতিতে পরিবর্তন আনার কোনো পরামর্শ থাকবে? পদ্ধতির মধ্যে হচ্ছে দিনের বেলা যারা ডায়াবেটিক রোগী, তারা বিকেলের দিকে কায়িক পরিশ্রমটা একটু কম করা, মানে শারীরিক পরিশ্রম, মানসিক পরিশ্রমের কথা না। কারণ ওই সময় ব্লাড সুগার কমের দিকে থাকে, যদি শারীরিক পরিশ্রম করে ব্লাড সুগার খারাপ লাগে, তখন কমে গেলে আর খারাপ লাগবে। 2 নম্বর হচ্ছে ওষুধগুলা খাবারের সময়, যেমন মনে করেন আমার যে ডোজ আমি রাত্রেবেলা খাইতে পারি, ভোরের রাত্রে কিন্তু আগের ডোজটা আমরা করি কি, সন্ধ্যা রাতের ডোজ বলছি, খাবারও খাবো, ওষুধের ডোজটাও মানে আমি স্যার পুরো রমজান মাস জুড়ে তো ডায়াবেটিস রোগীরা মেইনটেইন করছে, এটা তো কিছুটা জেনে ফেলেছি। আগে মানে এই রমজান, এখন থেকে রমজান পর্যন্ত যে সময়টুকু আছে, মানে ডায়াবেটিসকে তো নিয়ন্ত্রণে রাখা জরুরি। রোজা করতে হলে নিয়ন্ত্রণে রাখার জন্য ডোজ অ্যাডজাস্টমেন্ট করাটা বা জীবনযাপন পদ্ধতিতে এখন কিছু না দরকার নাই। এখন যদি আগের মতোই সে মেইনটেইন করে যাবে, একদম রোজা শুরু হবে, রোজার 1 দিন 2 দিন আগে থেকে তো আর করে লাভ নাই। যেদিন ইফতার করবে ওই দিন থেকে শুরু করবে, অথবা যেদিন সেহরি খাবে ওই সময় সেহরির সময় ডোজ কম নেবে। যেমন ইনসুলিন নিলে আগে নিয়ে তো মনে করেন লং অ্যাক্টিং 2 রকমের ইনসুলিন আছে, শর্ট অ্যাক্টিং, লং অ্যাক্টিং, উদাহরণ দিলাম।
এই লং অ্যাক্টিংটা নেবে, শর্ট অ্যাক্টিংটা নিলে হবে কি অল্প সময় পরেই এটা কাজ থাকবে না, তাহলে সারাদিন করবে না। লং অ্যাক্টিংটা নেবে 2 বার যদি নেয়, সন্ধ্যা রাতে আর ভোর রাত্রে। সন্ধ্যা রাতে ইউজুয়াল আগের মতো নেবে অথবা একটু বেশি নেবে, ভোর রাত্রে দেয়া সে কমায় নেবে মানে তার ডাক্তার ঠিক করে দেবে। এই তথ্যটা নেওয়াটা স্যার খুব জরুরি, কারণ এখন থেকে রমজান পর্যন্ত অনেকটা সময় মাঝখানে আছে। তিনি যদি রমজানের আগে গিয়ে তার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে ফেলে এবং কোন ডোজে তিনি রমজান মাসটাতে শুরু করবে ডোজটা মেনটেন করে নেওয়াটা খুব বেশি জরুরি, যেটা আমরা অনেকে করতে পারি না। আমি একটু স্যার আপনার কাছে আসি যে এত ব্যক্তি ব্যথায় ভুগছে, শরীরে বিভিন্ন জয়েন্টে ব্যথা, হাড়ে ব্যথা, আপনি তো ব্যথার বিশেষজ্ঞ চিকিৎসক, তো ব্যথা রোধে আসলে আপনার পরামর্শ কি থাকবে? ব্যথা রোধে ছোট করে পরামর্শ হচ্ছে যে আমাদেরকে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করতে হবে, অতিরিক্ত ওজন যেন আমাদের না হয়, এটা 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে নিয়মিতভাবে এক্সারসাইজ করতে হবে, কমপক্ষে আধা ঘন্টা আমরা যেন ফিজিক্যাল এক্সারসাইজ করি, সবাই শারীরিক যে ব্যায়াম আছে ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো যেন করি, এটা হলো 2 নম্বর। 3 নম্বর হচ্ছে বয়স্ক যারা বিশেষ করে এটা তাদের জন্য যে হাঁটতে হবে, কমপক্ষে আধা ঘন্টা হাঁটুন। ওই যে মানে আমরা শুরু থেকেই অস্টিওপোরোসিস বা যে ডিজেনারেশনের কথা বলছি না, অস্টিওপোরোসিস হলে অস্টিওপোরোসিসের সবচেয়ে বড় এক্সারসাইজ হচ্ছে গিয়ে হাঁটা, ওয়েট বিয়ারিং এক্সারসাইজ। হাঁটলে কিন্তু হাড় ভালো থাকে। লাইফস্টাইল মডিফিকেশন ভেরি ইম্পর্টেন্ট। এবং যদি আপনি কোনো কাজ করতে যান, ওজন তুলতে যান, তখন অবশ্যই উপর হয়ে যে কাজ করাটা, সেটা শুধুমাত্র যার কোমর ব্যথা আছে তার জন্য না, যে কোনো মানুষের জন্যই উপর হয়ে কাজ করা নিষেধ, ঠিক আছে না? এটা এই জিনিসটা মানতে হবে। এবং যখন কোনো সমস্যা হবে তখন আপনি দয়া করে এলোমেলো জায়গায় না যেয়ে আপনি স্পেসিফিক ডাক্তারের কাছে পরামর্শের জন্য যাবেন। তথ্য দিয়েছেন স্যার, একদম আলোচনা শেষ প্রান্ত, অনেক কিছু জানলাম এবং অনেক কিছু জানা বাকি থেকে গেল। হয়তোবা পরবর্তী কোনো আলোচনায় আমরা আলোচনা করব বিষয়গুলো নিয়ে। স্যার, আপনাদের দুজনকে আন্তরিক ধন্যবাদ, গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবেন। দর্শকদেরও ধন্যবাদ শোনার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলা ভিশনের সাথেই থাকুন।